নমস্কার, আমি অর্ণব। প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়ের অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। পুজো সকলের ভালো কেটেছে তো? আচ্ছা, এমন তো বহু কাজ আছে না এই পৃথিবীতে, যা অধিকাংশ মানুষের কাছে বড়ই পবিত্র, বড়ই সুখকর, বড়ই পুণ্যের। আপনার কখনো মনে হয়েছে, ধুর, এ আর এমন কি, এ নিয়ে এরা এত বাড়াবাড়ি করে কেন? আমার বাপু এসব ভালো লাগে না। এসব প্রকাশ করে ফেলেছেন কখনো? লোকজন চোখ গোল গোল করে তাকিয়েছে, মনে হয়েছে পারলে এরা আপনাকে ডিসওন করে চলে যায়? জেনে নিই নাকি কমেন্ট বক্সে? সঙ্গে আসুন, শুনে নিই আমাদের আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্রব্যময়ীর কাশীবাস। মন ভালো থাক, খারাপ থাক, শুনে নিতে পারেন। কথা দিচ্ছি, আজ মন ভারী হবে না, ফ্রেশ হয়ে যেতে পারে অনেকটা। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী, কারোর সঙ্গে কারোর কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। ধ্রুব ঠাকুরনের বাড়ির চারিধার বনে বনে নিবিড়, সূর্যের আলো কস্মিন কালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার চলে টইটুম্বুর। দিনরাত শাঁকো শাঁকো ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনবিনুনি। ধ্রুব ঠাকুরনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে নাকি বাজার থেকে আনব? ধ্রুব ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর, ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। ধ্রুব ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন, উহ আহ করবেন, জ্বরের থমকে ভুল বকবেন। ও বাড়ির 9 ঠাকুরন এসে জিজ্ঞেস করবেন জানলার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো বুঝি? আর নবৌ, মোলেই মাছি, নিত্যি জ্বর নিত্যি জ্বর। ওরে, হাত পা কি কামড়ানটাই না কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড, হ্যাঁ গা? পরে মিনতির সুরে বলবেন, ও নবৌ, নক্ষী দিদি, শীত তো আজ ভাঙল না, কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনার পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নবৌ, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না, ছি। টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নবৌ। কেন দেখবে না দিদি, সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জোটে গয়লার অরল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব গরু, আমারও গরু রয়েছে জোটে গয়লার জমির কাছেই, তুমি শুয়ে থাকো। আরও কয়েক ঘন্টা পরে বৃদ্ধা 9 ঠাকুরন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপকাথার ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু? আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? হুঁ। সারা বর্ষা দ্রব্যময়ী এমনই ম্যালেরিয়ায় ভোগেন। তাঁর বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুক কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবি, আর ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলে হয়েছে। আজ বছর 5-6 আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক ছিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালাঘর, ছেঁচার বেড়া, এমন ধারা জঙ্গল যে দিনে মানে বুনো শুয়োর লুকিয়ে থাকে,
মশার তো ঝাঁক। মা গো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনময়ীর মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। ঠাকুরান বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নবৌ। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধ্যা বিধবা ঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদি সবই বাড়াবাড়ি। ঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উকি মেরে 2-1 কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর। পালাঝড়ে ধরেছে আজ মাস খানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ্তশোক ফেলে ঝেড়ে উঠলেন। পালাঝড়ের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নবৌ, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর ঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে দিদি? ঠেলে উঠেছ? বলি, আমার গরুরও এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষকালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরন টেমিটা জ্বালালেন। আমরা কাছে একটা তোড়া পাখি আর একটা তোড়া পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরনের জ্বর তপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু! চালাচ্ছে তো চালাচ্ছেই, 8 ঘন্টা হয়ে গেল। একে মাথা ধরে আছে, ভালো লাগে। থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলেমিশে পিছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আগড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্থ। যদি সবাই থাকতো আজকে বজায়। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরনের মনে হল খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরনের কটি নাতি চাকুরে। এজন্য দ্রব্য ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই। অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করার কিছু নেই। তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাওয়ার পথে শুধু বন
আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ্বাওড়া ও বনচালতা গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দু একজন সূচিবায়ীগ্রস্তা বিধবা পথের পাশের ডালপালাগুলোকে হাত দিয়ে ভেঙে রেখেছেন। ধ্রুব ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বলল, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা একাধটা মা। একটা গাছ কাঁঠাল, সব বনেশেদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে আমি কি চৌকি করে দেখতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সব বনেশে কলিকালে কি ধম্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলু চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি একটা খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরন হাঁক দিলেন, এ কেড়ে নেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, আমি কনক ঠাকুরমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটা ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়াল। আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুরমার গাছ থেকে একটা নেবু। ধ্রুব ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠলেন। হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয়। যত সব চোর ছ্যাঁচর নিয়ে হয়েছে। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনে আনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয় ভয় বললে, ও ঠাকুরমা। কি রে, কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটা ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাছা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করল। ধ্রুব ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা জানি নে ঠাকুরমা। যা নিয়ে যা, তবে একটির বেশি নিবি নে, বুঝলি? ধ্রুব ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল? কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাই কারখানার লোক এসেছে গাঁয়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর করে দিচ্ছি। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচব না। আসলে ধ্রুব ঠাকুরনের গাছপালার ওপর বড় মায়া। স্বামী আমলের যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত। এই কয়লার দুর্মূল্যতার দিনে বেশ 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়ো পোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা ঘষলেই শুঁয়ো ঝরে যায়। কিন্তু ধ্রুব ঠাকুরন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকুরন কিছু লোকজন আড্ডা মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছা। কিন্তু ওবেলা সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে।
ঠাকুরমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ওবেলা নেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয় আয়, উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো নেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণে ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ পড়ে রয়েছে সেখানে। কিন্তু ধ্রুব ঠাকুরানীর নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকেল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকুরন আপন মনেই বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে। এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু ছড়িয়ে দিয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে, তারপরে শোন। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকামণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথায় রে, অবাগির বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা তা যা, নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা। দিদি শাশুড়ি বড় মন্দ। চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গরুর গাড়ি করে, তোমার ওই তুঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকুরনের মেজ নাতি নীরদচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। ধ্রুব ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় ভাই আয়, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরিকাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুঁটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না নিয়ে আসে। ধ্রুব ঠাকুরন উঠে দাঁড়ালেন। সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যের পর নঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে, জন্মাতে দেখেছেন। অনেক দিন পর দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু, একটা বিহিত যা হয়, নইলে। কানু বললে, সেসবের জন্যই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। ধ্রুব ঠাকুরন বললেন, ভালো কথা, ও না বউ, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্য। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও না বউ। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়াগায়ে তো চোখেই দেখতে পাইনি দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে। আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো বাপু। ফলে নবউ দুখানার জায়গায় 4খানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পর
নাতি ঠাকুরমার পরামর্শ হলো রাত্রে কানু একখানা মতলব ফেঁদে এসেছে। ঠাকুরমাকে এসে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকত। আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস বয়সে নঠাকুরনের ছেলেটি মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলে মেয়ে হয়নি। যাবাতিন ধ্রুব ঠাকুরন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জলখাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতে লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী ধ্রুব ঠাকুরন যে সময়ে যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেস্টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে দিয়ে গেলেন কতক নঠাকুরনকে, কত কে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটি নিয়ে যা কনকি। হ্যাঁ রে, ঠাকমাকে মনে রাখবি তো? কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, হুঁ। নঠাকুরন চোখের জল ফেললেন যাওয়ার সময়। ধ্রুব ঠাকুরন ট্রেনে কোনো মতে সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করছেন। পাশেই আরেকখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে ধ্রুব ঠাকুরনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে ঘরের চাবি ছিল, তিনি চাবি খুলে দিলেন। ধ্রুব ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। ধ্রুব ঠাকুরন ঘণ্টা খানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে এবং সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ ধ্রুব ঠাকুরনের ভয় পাওয়ারই কথা। তিনি এসে ধ্রুব ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম। ধ্রুব ঠাকুরন ভয় ভয় বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোমবস্ত্র বার করুন। ধ্রুব ঠাকুরন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? ধ্রুব ঠাকুরনের বললেনের কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এই সব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আঙ্কুচিত। বললেনের উচ্চারণ বললেন, ও এর উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি, লোমবস্ত্র বের করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস? পাড়াগাঁয়ের মানুষ ধ্রুব ঠাকুরন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোমবস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? এই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাব? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা ধ্রুব ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, কি মুশকিলে পড়া গেল। না, কাশির লোক ঘুমোয় কখন? কানু তার পরের দিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। ধ্রুব ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। ধ্রুব ঠাকুরন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজন, ভিড়,
গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিদিকে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কি সব বলে যাচ্ছেন। ধ্রুব ঠাকুরন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের নাম শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে ধ্রুব ঠাকুরানের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন। নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গে তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। ধ্রুব ঠাকুরানের কোনো দোষ নেই, তিনি অঙ্ক সেকেলে লোক। আজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারোর মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কেউ তাকে কখনো বলেনি। ধ্রুব ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই ধ্রুব ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো বড় ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছেন, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বকবক বকুনি জুড়ে দেবে। আর কি সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তায় বেরোলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে ধ্রুব ঠাকুরনের। কিন্তু তিনি কি করবেন? কাশীর রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুইজনে। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক ছেলেমেয়ের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দল গেল মিশে তাঁকে নিয়ে। ধ্রুব ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞেস করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবে তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? ধ্রুব ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপো। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপরে সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসল, আর ওঠে না। ধ্রুব ঠাকুরন কিছু বলতেও সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি বিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছু বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশীতে। মঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাতে পাছে কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়। কে জানে একটা গোটা গাছ ডুমুর কারা খাচ্ছে। কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবৌ কি মঙ্গলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যদি পেটের মেয়ের মতো ওকে... না, তার চোখে জল এসে পড়ে। আজই এত কাল পরে নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে।
তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখেছে মুঙ্গি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যানভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে, কে মাথা দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা, প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা কি পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা রাখবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণ যদি তিনি বোঝেন। আর মাগির চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গি বা কি? দ্রব্য ঠাকুরন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার। দ্রব্য ঠাকুরন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারদির জোগাড় করতে করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যের সময় নীরজা বসলেন গুরুর কাছে কি সব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পর ধ্রুব ঠাকুরনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলায়। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশী বাস করতে এসেছ? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিনে? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা আমার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ কি বিপদ! মাগি সব সময় কি আবল তাবল বকুনি? মুখে বললেন, আমি তো কিছুই বুঝিনি, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলে তবুও 2 জনে নাছর বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরুদীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালও তিনি, পরকালেও তিনি। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, মরণ মাগি, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঢং দেখো না। যাই হোক, বহু বহু তর্ক করেও ঠাকুরনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে?
ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই চেষ্টা করছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে একটা দেখবার মতোই জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি তাতে তৃণও কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো একছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সে হার তুমি বেচে দিলে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এমাগির মুখে সবসময় বড় বড় কথা, দিগে যা তো সবকিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। তাঁর কি, বিয়ের পর স্বামী নিজের হাতে যে হাড়ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এভাবে গুছিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার চালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কোন কি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে ধ্রুব ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি অত রাতে কি করে? হুসহুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস কেন ফেলছে? ঘুমের ঘরে মুখে চাপা লাগলো নাকি? ধ্রুব ঠাকুরন ডাকলেন, শুনছো? ওগো, কি হয়েছে? ওগো। নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও কিসের শব্দ? কুম্ভকের রেচক পোড়ক অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রে। ধ্রুব ঠাকুরন বললেন, যাগ্গে, ঘুমের ঘরে মুখে চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া নষ্ট হয়। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ আর করবো কখন? তা বেশ বেশ। দিদি ঘুমুলেন? না, কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমাদের মন শান্তি পাচ্ছে না, পাবেও না। দেহ কি জন্য দিদি? ঘুমোবার জন্য নয়, আরামের নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্য। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুব ঠাকুরানের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে, রাত্রিরে একটু ঘুমুতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যের মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্টি, অত ধর্মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে, ঠাকুমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। হ্যাঁ, উনি ওরকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যের ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল, ওর ছোট ছেলের।
ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। ধ্রুব ঠাকুরন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকমা? ওর সঙ্গে থেকে একটু ধর্মকর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার ওই সব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকমা তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেকদিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসত, গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে তিনি বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি, এখনো এইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিচ্ছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। ধ্রুব ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, দুধের কড়াটুকু বুঝিয়ে বিড়ালে খেয়ে গেল। না, বিড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন। কেদার ঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শোনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড় বান্দা। অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকুরনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার গিয়েছেন ধ্রুব ঠাকুরন সত্যের মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোমাগত কথক ঠাকুর কথকতা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়। পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যের মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেবো এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও। নাতিরা কটা টাকা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনে নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3খানা পাঞ্ছিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিব লোক প্রাপ্তি হয়। এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূর চলে গেল। তার খয়ের খাকি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড় পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছ, আমও নিশ্চয় খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, আহা আহা। যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হওয়ার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধ হয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগি কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ের বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদ ফজলি,
মায়ের ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশিবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর না। গানে বলে কে বা কার পর কে বা কার আপন। কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘোরে, দেখে পরস্পরে আশার স্বপন। তা আমি বলি এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, তাঁর কৃপায়। নীরজা গুরুর উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুব ঠাকুরানী মনে ভাবলেন এই মরেছে, মাগি আবার শুরু করেছে। মুখে বললেন তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়েও বেশি। আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি? সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম, শুনলুম। ধ্রুব ঠাকুরান মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্যি এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা। যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে তার মুখে তুলে দিতাম। আর আবার ওসব কথা কেন আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে। ধ্রুব ঠাকুরন কোনো কথা বললেন না। তাঁর ওর কথা একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি বলে কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর। ছি! সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালাঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবউ তাকে যত্ন করছে না। বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এনে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, খেয়ে ওকে দেখে। কাঁঠাল হয়েছে বটে খয়েরখাগি গাছটাতে, এত কাঁঠাল ৩-৪ বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জেগিনী বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার কাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা, আমার মার অরুচি হয়েছে, কিছু খেতেই পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপা খবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যেস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গাল বাদ্য সহকারে শিব পুজো করছেন। ধ্রুব ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে। মনটাও খুব ভার। তার আপনাচ্ছন পড়ে রইল, তার মুংলি, তার খয়েরখাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আরও ওই মাগির চালায়। নীরজার গাল বাদ্য থামল। ধ্রুব ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়া শোয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবার। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবেই যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভাব সাগর পার হতে হলে গুরুর চরণ রূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। ধ্রুব ঠাকুরান বললেন, তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। ধ্রুব ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশীবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব।
ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের ঠিক দুপুরে ট্রেনে ধ্রুব ঠাকুরন দেশের স্টেশনে তার বোচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। নঠাকুরন শুনে ছুটে এলেন। ও দিদি, দিদি! হ্যাঁ নবৌ, আমার মুঙ্গলি ভালো আছে তো? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুঙ্গলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে নঠাকুরন দড়ি ধরে মুঙ্গলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা আর নেই। সব কাজ ফেলে ধ্রুব ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুঙ্গলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। নঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নবৌ, তুমি বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো। মুঙ্গলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্মটন্ম ছেড়ে দাও। কে মাগি? কার কথা বলছো? সে বলবো এখন সব। হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে, বাপ্পা। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক কাশী প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নবৌ বলো, আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তির দরকার নেই, এই ভিটেই আমার গয়া, এই ভিটেই আমার কাশী। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে ধ্রুব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়। আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকে নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেটখোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। ধ্রুব ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প। না, দ্রব্যময়ীর কাশীবাস আর হলো না। তবে দ্রব্যময়ী সুখে থাকবেন। ওর পরকাল কেমন হবে কেউ জানে না। তবে ওর ইহকালের বাকি দিনগুলি নিজের মাটিতে নিজের মতো করে নিজের প্রিয় মানুষের কাছে ভালো কাটবে। ব্যাস, এর থেকে বেশি চাহিদা দ্রব্যময়ীর নেই। ওর মতো আরও বহু মানুষের থাকে না। আজ তবে আমি আসি। আবারও দেখা হবে পরের সপ্তাহে। বাংলা সাহিত্যের সমুদ্রে মুক্ত কুড়োতে নামবো একসাথে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।